কথা হয়েছে চাচি আম্মা? তুমি কাঁদছিলে? আরে কাঁদবো কেন? লুকিয়ে লাভ নেই, আমি দেখেছি। আচ্ছা সরি, আমি আসলে ওভাবে বলতে চাইনি। একটা মাত্র মেয়ে আমার, বুঝতেই পারছো, সব সময় চোখে চোখে রাখি আমি। ওর কিছু হলে আমি ঠিক থাকতে পারবো না। বুঝছি, বাট ওকে মম সামলাবে, আর আমি তো থাকবোই। মানুষ একবার ভুল করে, দুবার ভুল করে, কিন্তু বারবার না। আসলে কি জানো চাচি আম্মা, যাদের মেয়ে নেই তারা বুঝে মেয়ের মর্ম। বুঝছি। এখন মম কি বলছে? বলছে তোমার সাথে তৃপ্তিকে পাঠিয়ে দিতে। আমি বলছি ও যদি যেতে চায় তাহলে আমি আর বাধা দেব না। আচ্ছা আমি যাই, তুমি ঘুমাও, অনেক রাত হয়েছে। নিদ্র আর কিছু বলল না, সালমা রুম থেকে চলে গেল। নিদ্রও শুয়ে পড়ল। সকালে কারো হাতের স্পর্শে ঘুম ভেঙে যায় নিদ্রর। চোখ খুলে দেখলো তৃপ্তি সেই আগের দিনের মতো নিদ্রর ফোন হাতে নিয়ে বসে আছে। এটা দেখে নিদ্র হাই তুলতে তুলতে উঠে বসলো। ভাইয়া, হুম। ফোনের লক খুলে দাও না, কাল তো গেম খেলতে দিলে না। নিদ্রও তৃপ্তিকে এক হাত ধরে নিজের কাছে এনে পেছন থেকে জড়িয়ে ধরল। দাও না ভাইয়া, ফোনের লক খুলে। নিদ্র তৃপ্তির হাত থেকে ফোন নিয়ে লক খুলে দিল। লক খুলতে গিয়ে টাইমের দিকে নজর পড়ল। নিদ্র দেখলো মাত্র সকাল 7:39 বাজে। এত সকালে স্টেজ গেম খেলার জন্য? রাতে ঘুমাসনি নাকি? তৃপ্তি নিদ্রর হাত থেকে ফোনটা চট করে নিয়ে গেম ওপেন করলো। তৃপ্তিকে সালমা পাঠিয়েছিল নিদ্রকে ডেকে দিতে, আজ সকাল সবাই একসাথে নাস্তা করবে বলে। কিন্তু এখানে এসে ফোন দেখে সেই কথা ভুলেই গেছে তৃপ্তি। নিদ্র তৃপ্তিকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে আর তৃপ্তি গেম খেলছে। তৃপ্তি, হুম। ঢাকা যাবে আমার সাথে। নিদ্রর কথা শুনে তৃপ্তি গেম অফ করে মাথা ঘুরিয়ে নিদ্রর দিকে তাকালো। তোর বড় আম্মু তোকে নিয়ে যেতে বলেছে, ঢাকায় নিয়ে পড়াবে বলছে তোর বড় আম্মু। সত্যি? চিৎকার দিয়ে বলে উঠল তৃপ্তি। তারপর নিদ্রর ফোনটাকে সাইডে রেখে নিদ্রর দিকে ঘুরে বসলো আগ্রহ নিয়ে। নিদ্র কিছু বলার আগে তৃপ্তি আবারও বলল, সত্যি বড় আম্মু আমাকে ঢাকা নিয়ে যেতে বলেছে? হুম, যাবি আমার সাথে? যাব না মানে? অবশ্যই যাব। হঠাৎ কিছু একটা ভেবে মন খারাপ করে মাথা নিচু করে ফেলল তৃপ্তি। তারপর বলল, না ভাইয়া, আমি যাব না। তৃপ্তির এমন মন খারাপ করে মাথা নিচু করায় নিদ্র একটু অবাক হলো। যাবি না মানে? এই তো বললে যাবি। আম্মু যেতে দিবে না। নিদ্র একটু হেসে দুই হাত দিয়ে তৃপ্তির দুগাল চেপে ধরে মাথা উঁচু করে নিজের দিকে ঘোরালো। তারপর বলল, চাচা আমাকে কিছু বলবে না, উনি বলছে তুই যদি যেতে চাস তাহলে তিনি বাধা দিবেন না। সত্যি আম্মু এই কথা বলেছে। হুম। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। এই বলে তৃপ্তি নিদ্র থেকে নিজেকে ছাড়িয়ে তার রুম থেকে বেরিয়ে গেল। নিদ্র সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা বাঁকা হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। তৃপ্তি নিচে এসে সোজা কিচেনে চলে গেল। সালমা কিচেনে সকালের নাস্তার জন্য রুটি বানাচ্ছে। তার সকালের নাস্তা বানানো প্রায় কমপ্লিট। তৃপ্তি কিচেনে এসে বলল, আম্মু, বড় আম্মু নাকি আমাকে ঢাকায় যেতে বলেছে। সালমা তৃপ্তির কথা শুনে তৃপ্তির দিকে তাকালো। কিছুটা অবাক হলেন তিনি। তারপর আবারও নিজের কাজে মন দিয়ে বললেন, হুম, ইচ্ছে আছে তো ঢাকা যাওয়ার? আম্মু, তোর বড় আম্মু বলছে ওখানে তোকে পড়ালেখা করাবে, যাবি? তুমি? তুই যেতে চাইলে আমি কিচ্ছু বলবো না। এই কথা শোনার পর তৃপ্তি সালমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ আম্মু। সালমা বুঝে গেছে তৃপ্তি যেতে রাজি। নিদ্রদের বাসা থেকে সব দিক দিয়ে সুবিধা পাবে তৃপ্তি, তাই তিনি কিছু বললেন না, শুধু বললেন, তোর নিদ্রা ভাইয়াকে ডাক দিয়েছিস? হুম। আচ্ছা আম্মু, আমি আসছি। এই বলে তৃপ্তি কিচেন থেকে বেরিয়ে আসলো। বজলুর সোফার উপর বসে টিভি দেখছেন। সজীব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসেছে নিজের রুমে। তৃপ্তি আবারও দৌড়ে দোতলায় আসলো নিদ্রর রুমে। দেখলো নিদ্র নেই। ওয়াশরুমের কাছে ভেবে নিদ্রর খাটের ওপর গিয়ে বসে পড়লো। তারপর ফোন হাতে নিয়ে লক খুলে গেম খেলতে লাগলো। ওই সময় নিদ্র তৃপ্তির সামনে লক খোলায় তৃপ্তি ভালো করে দেখে নিয়েছে। নিদ্র ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো তৃপ্তি খাটের ওপর বসে গেম খেলছে। নিদ্র কিছুটা অবাক হলো। তারপর আস্তে আস্তে খাটের কাছে এসে দাঁড়ালো। দেখলো সত্যিই তৃপ্তি গেম খেলছে, কিন্তু লক খুললো কি করে সেটা নিদ্রর মাথায় আসছে না। পরে ভালো করে ভেবে দেখলো ওই সময় তো সে তৃপ্তির সামনে ফোনের লক খুলেছে। নিদ্র তৃপ্তির পেছনে বসে ওর কোমরে জড়িয়ে ধরলো। হঠাৎ এমনভাবে জড়িয়ে ধরায় তৃপ্তি কেঁপে উঠল। তারপর পেছনে মাথা ঘুরিয়ে নিদ্রকে দেখে খুশি হয়ে ফোন ফেলে নিদ্রকে জড়িয়ে ধরলো। ভাইয়া, আম্মু বলেছে আমি যেতে চাইলে যেতে পারি। তো কি আমার সাথে যাবে, আমার কিউটিটা? হুম,
অবশ্যই যাব। বড় আব্বু আম্মুকে দেখিনি অনেক দিন হয়ে গেছে। আর ঢাকা শহর দেখা আমার একটা স্বপ্ন বলতে পারো। তৃপ্তি কখনো ঢাকা যায়নি, তাই তার স্বপ্ন সে ঢাকা গিয়ে পড়বে, তাই এই সুযোগ হাতছাড়া করতে চায় না সে। তাহলে চাচি আম্মা কিছু বলবে না? হুম, আর আব্বু তো এই নিয়ে কিচ্ছুই বলবে না, কারণ আমি যা চাই তিনি তাই করেন, কিন্তু ফোন কিনে দেয় না। এরপর নিদ্রকে ছেড়ে দিয়ে আবারও গেম খেলায় মন দিল। নিদ্র তৃপ্তির কাঁধে নাক ঘষে বলল, অনেক খেলছিস, এবার ছাড়, ফোন চার্জে লাগে। কি? ফোনে এখনো 65% চার্জ আছে না, আমি আজ এই ফোন ছাড়ছি না। এই বলে নিদ্রকে নিজে থেকে ছাড়িয়ে নিদ্রর ফোন নিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল তৃপ্তি। আরে ফোনে কল আসতে পারে। কল আসলে আমি দিয়ে যাব। এই বলে তৃপ্তি ফোন নিয়ে নিচে গেল। নিদ্র রুমে কিছুক্ষণ বসে থেকে বেরিয়ে আসলো। সজীবের রুমের কাছে যেতেই দেখলো সজীব পড়ছে, তাই নিদ্র সজীবের রুমে ঢুকলো। ভাইয়া তুমি এখানে? কি করছিস? পড়ছি। কি পড়ছিস? পড়ছি না মানে লিখছি, গণিত লিখছি। ও চল নিচে যাই। আচ্ছা চলো, এটা পরে কমপ্লিট করব। এরপর দুজনে টুকটাক কথা বলতে বলতে নিচে নামলো। নিদ্র নিচে নেমে দেখলো তৃপ্তি সোফার উপর বসে তার ফোন নিয়ে গেম খেলছে। বুঝলো ডাইনিং টেবিলে বসে ফোনে কার সাথে যেন কথা বলছে। নিদ্র ডাইনিং টেবিলের দিকে চলে গেল আর সজীব তৃপ্তির কাছে। আপু তুমি ভাইয়ের ফোন দিয়ে কি করছো? শ্শ্, চুপ, ডিস্টার্ব করিস না। 15 লেভেলে আছি, আউট হয়ে গেলে একেবারে শেষ। অনেক কষ্টে এত দূর পর্যন্ত আসছি। সজীব আর কথা না বলে তৃপ্তির পাশে গিয়ে বসলো। তৃপ্তি আপন মনে গেম খেলতে লাগলো। সকালের নাস্তা শেষ করে যে যার কাজে চলে গেল। নিদ্র, তৃপ্তি, সজীব, মিম, সামিয়াকে নিয়ে ঘুরতে বেরোলো। মিম আর সামিয়াকে আজ নিয়ে আসতে চাইনি নিদ্র, কিন্তু তৃপ্তি তাদের নিয়ে আসবে বলে জেদ ধরল। তাই নিদ্র আর বারণ করতে পারলো না। কয়দিন পরে চলে যাবে, তাই তৃপ্তি, মিম, সামিয়াকে একটু সময় দিতে চায়। ছোট থেকে তাদের ফ্রেন্ডশিপ। বেলা এখন 10:30। আজ একটা নতুন জায়গায় নিয়ে এসেছে মিম সবাইকে। তৃপ্তি নিদ্রর ফোন দিয়ে কত রকমের ছবি তুলছে, একবার এইভাবে তো আবার ওভাবে। নিদ্র হাঁটতে হাঁটতে তাদের থেকে কিছুটা দূরে আসলো। এই জায়গাটা একেবারে নির্জন, কাউকে দেখা যাচ্ছে না। পাশে একটা বিশাল বড় গাছ। হঠাৎ কেউ নিদ্রকে ধাক্কা দিয়ে সে গাছের আড়ালে নিয়ে আসলো। নিদ্র পেছনে ঘুরে তাকাতেই দেখলো মিম তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে। তুমি এখানে? ওরা কই? ওরা আছে। তো তুমি এখানে কি করো? আপনার সাথে একা কথা বলবো বলে এসছি। দেখো, কাল একবার জ্যোতি শরীর খারাপ করছে বাজে খাবার খেয়ে, আজ আবার কিছু করে বসবে। সামনে থেকে সরো। কিছু হবে না, আমি সামিয়াকে বলে এসছি ওদের দিকে নজর রাখতে। আচ্ছা তুমি কি চাও বলো তো? আমি তো বলছি আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। হঠাৎ মিম নিদ্রকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। প্লিজ, আপনি অন্য কাউকে ভালোবাসেন এটা বলবেন না। আমার অনেক কষ্ট হয়। আমি আপনাকে মন থেকে ভালোবাসি, সত্যি বলছি। আই লাভ ইউ। নিদ্র মিমকে জোর করে নিচ থেকে ছাড়িয়ে ঠাস করে একটা চড় মেরে দিল। কথা কি কানে যায় না? আমি বলছি আমি অন্য কাউকে ভালোবাসি, তারপরও আবার আমার সামনে এসছো। জোর করে ভালোবাসা পাওয়া যায় না, বুঝছো? আর তুমি তৃপ্তির ফ্রেন্ড বলে বেঁচে গেলে, নাহলে আরো দুটো চড় দিতাম। এই বলে নিদ্র মিমের পাশ কাটিয়ে আসতে যাবে, অমনি মিম নিদ্রর হাত ধরে সামনে এনে নিদ্রর চোখে চোখ রাখলো। 5 ফুট 3 ইঞ্চি মেয়েটা 5 ফুট 6 ইঞ্চি ছেলেটার চোখে চোখ রাখলো। আমি সত্যি বলছি, আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে ছাড়া বাঁচবো না। আপনি অন্য কারো হন, এটা আমি দেখতে পারবো না। নিদ্র চোখ বুঝে জোরে একটা নিঃশ্বাস নিয়ে শান্ত হয়ে বলল, তুমি আমাকে চেনো মাত্র আজ 2 দিন, এরই মাঝে আমাকে এত ভালোবেসে ফেলেছ? তুমি আমাকে কতটুকু চেনো? আমার সম্বন্ধে কতটুকু জানো? কিছুই জানো না। তোমাকে একটা কথা বলি, মন দিয়ে শোনো। নেক্সট টাইম আমার সামনে আসবে না। আমি তোমাকে কালও বলছি, আজও বলছি, আমি আমার মন অন্য কাউকে দিয়ে দিয়েছি। এখন তো এই মন শুধু তার, এখানে আর কেউ প্রবেশ করতে পারবে না। তুমি কিছু করলেও ওর থেকে আমার মন ফিরে আনতে পারবে না। গট ইট? প্লিজ বলবেন, কে সেই লাকি মানুষটা যে আপনার মন নিয়ে নিয়েছে? আমি কিছু করলেও তার থেকে আপনি মন ফিরিয়ে আনতে পারবেন না? লাকি মানুষটা ও না, লাকি মানুষটা হলাম আমি, যে ওকে পেয়েছে। আর রইল ওকে দেখার বা ওর সুন্দর নাম শোনার। আমি বলি কি, এখন না হয় এসব রিগ্রেট থাক। মিম চিৎকার দিয়ে বলল, কিন্তু আমাকে ভাবাচ্ছে, আপনি আমাকে রিজেক্ট করে কোন মেয়েকে নিয়ে ভাবছেন? আমি দেখতে চাই তাকে। নিদ্র কিছু না বলে সেখান থেকে চলে আসলো। আর মিম পেছন থেকে চিৎকার দিয়ে বলল, আমি এত সহজে আপনার পিছু ছাড়বো না মিস্টার নিদ্র। আমি তো বের করেই ছাড়বো আপনি কার জন্য এই মিমকে রিজেক্ট করছেন।
নিদ্র ওখান থেকে ঘুরে তৃপ্তির দিকে কিছু দূরে আসতেই তৃপ্তি ঝড়ের গতিতে দৌড়ে এসে নিদ্রকে জড়িয়ে ধরলো আর ঠুকরে কেঁদে উঠল। নিদ্র তৃপ্তির মাথায় হাত রেখে বলল, কি হচ্ছে তৃপ্তি? তুমি কোথায় গিয়েছিলে? একটু ওদিক গিয়েছিলাম। কি হচ্ছে, এভাবে কাঁদছিস কেন? তৃপ্তি কেঁদেই যাচ্ছে। আরে বলবি তো কি হয়েছে। তৃপ্তি নিদ্রর বুক থেকে মাথা তুলে হাতের ইশারায় চারপাশটা ছেলেকে দেখিয়ে দিল। নিদ্র সেই দিকে তাকিয়ে দেখলো সামিয়া আর সজীব ছেলেগুলোর হাত থেকে একটা ফোন নেওয়ার চেষ্টা করছে, আর ছেলেগুলো একজন থেকে আরেকজনের কাছে ফোন পাস করছে আর হাসাহাসি করছে। নিদ্র ফোনটা দেখে চিনে ফেললো, এটা তো তার ফোন। তৃপ্তির হাতের দিকে তাকিয়ে দেখলো তার হাতে ফোন নেই। তৃপ্তি বলল, ছেলেগুলো আমার হাত থেকে ফোনটা নিয়ে গেছে, আর দিচ্ছে না। সামিয়া আর সজীব বারবার করে বলেছে, তাও দিচ্ছে না। নিদ্র তৃপ্তিকে ছেড়ে দিয়ে ছেলেগুলোর দিকে হাঁটা ধরলো। তৃপ্তিও নিদ্র পিছু পিছু ছেলেগুলোর কাছে এসে দাঁড়ালো। সামিয়া আর সজীব নিদ্রকে দেখে তার কাছে আসলো। সজীব বলল, ভাইয়া এই ছেলেগুলো তোমার ফোন নিয়ে গেছে। আপু অনেকবার বলছে তাও দিচ্ছে না, আর অনেক বাজে কথা বলছে আপুকে ওরা। এরপর তৃপ্তিকে দেখিয়ে মাথা নিচু করে সজীব বলল, আপুর হিজাব নিয়ে টানাটানি করছে ওরা। কথাটা শোনার পর নিদ্রর মাথা গরম হয়ে গেল। শান্ত স্বরে সামিয়ার দিকে তাকিয়ে বলল, তোর নাম যেন কি? আজ 2 দিন হয়ে গেল, কিন্তু নিদ্র মিম আর সামিয়ার নাম এখনো জানে না। সামিয়া নিদ্রর চোখের দিকে দেখে ভয় পেয়ে গেল। এরপর ভাঙা গলায় বলল, সামিয়া? ওদের নিয়ে ওদিকে যাও। না, আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। নিদ্রর হাত ধরে বলল তৃপ্তি। নিদ্র তৃপ্তির 2 গালে হাত রেখে বলল, আমি আসছি তো, কিছু হবে না। ওর সাথে ওদিকে যা, আমি ফোন নিয়ে আসছি। সামিয়া, ওকে ওদিকে নিয়ে যাও। নিদ্রর কথা শুনে সামিয়া তৃপ্তি আর সজীবের হাত ধরে টেনে ওখান থেকে নিয়ে চলে গেল। নিদ্র ছেলেগুলোর কাছে এসে মাটির দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলল, ফোনটা দে। 4টা ছেলে থেকে কিছু দূরে দাঁড়িয়ে একটা ছেলে অন্যদিকে ঘুরে ফোনে কথা বলছে। সেই ছেলেটাকে উদ্দেশ্য করে একটা ছেলে বলল, আরে ভাই, হিরো এসেছে, দেখে যা। কিন্তু ছেলেটার কোনো হেলদোল নেই, নিজের মতো করে ফোনে কথা বলেই যাচ্ছে। নিদ্র খানিকটা জোর গলায় বলে উঠল। ফোনটা দে। ছেলেগুলো একটু ভয় পেয়ে গেল। এক পা পিছিয়ে 4 জনে চোখ বড় বড় করে নিদ্রর দিকে তাকালো। একটা ছেলে বলল, আমার ভাই ঢাকা কলেজের বড় একজন নেতা, বুঝলি? আর একটা ছেলে বলল, হিরোগিরি দেখাতে এসেছিস নাকি? তাহলে এভাবে মাটির দিকে তাকিয়ে হাত বাড়িয়ে আছিস কেন? ভিক্ষা চাচ্ছিস? 4 জনেই হেসে উঠল। হাসির শব্দ শুনে কিছু দূরে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটি কান থেকে ফোন সরিয়ে তাদের দিকেই তাকালো। দেখলো একটা ছেলে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে হাত বাড়িয়ে আছে। তার ফ্রেন্ড আর ভাই হাসাহাসি করছে। এটা দেখে সে একটা শুকনো ঢোক গিলল। তারপর ফোনটা কেটে ভয়ে ভয়ে তাড়াতাড়ি তাদের কাছে এসে একটা ছেলের হাত থেকে টান দিয়ে নিদ্রর ফোনটা নিয়ে নিদ্রর হাতে দিল। তারপর বলল, সরি ভাই, আমরা জানতাম না ওরা আপনার সাথে কেউ, আমাদের মাফ করে দেন। নিদ্র মাথা তুলে ছেলেটার দিকে তাকালো। একটু অবাক হলো নিদ্র, আর পাশে দাঁড়িয়ে থাকা 4 জনই অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়ে আছে। নিদ্র হাত থেকে ফোনটা পকেটে নিয়ে নিল। পাশ থেকে একটা ছেলে বলল, আদি তুই পাগল হয়েছিস? এই সাধারণ একটা ছেলের কাছে মাপ চাচ্ছিস তুই? আদি নিদ্রর চোখের দিকে তাকিয়ে ভয়ে 2 পা পিছিয়ে গেল। নিদ্র আবারও মাথা নিচু করে ফেলল। আদি যেই ছেলেটা এই কথা বলল সেই ছেলের গালে একটা থাপ্পড় দিয়ে বলল, তুই জানিস ইনিকে? আমি কথা বাড়াতে চাই না, তাড়াতাড়ি মাপ চা ভাইয়ের কাছে। আদি, আমি বলছি মাপ চা, ভালো আছে এখনো। ভাই তুই কি বলছিস এসব? ভাই তুই... ওদের কিছু বলতে না দিয়ে নিদ্র বলল, তৃপ্তির হিসাব নিয়ে টানাটানি করছে কে আদি? ছেলে 4টা অবাক হয়ে গেল। আদিকে নিদ্র চেনে কি করে? আদি নিদ্রর কাছে এসে তার হাত ধরে বলল, ভাই এবারের মতো মাফ করে দেন, নেক্সট টাইম আর কখনো কোনো মেয়েকে টিস করবো না। এর জন্য লিডার বানিয়েছে তোকে, মেয়েদের টিস করার জন্য? সরি ভাই। ওর গায়ে টাচ করছে কে? কথাটা বলে আদি দিকে মাথা তুলে তাকালো নিদ্র। আদি ভয়ে নিদ্রর হাত ছেড়ে দিয়ে দূরে একটু সরে দাঁড়িয়ে একটা ছেলের দিকে হাত বাড়িয়ে দেখিয়ে দিল। নিদ্র 1 পা এগিয়ে গেল। আদি তাড়াতাড়ি নিদ্রর পা জড়িয়ে ধরলো। ভাই ভাই এবারের মতো মাফ করে দেন, আমি কথা দিচ্ছি ও আর কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না। ও আমার ভাই হয়, প্লিজ ভাই এবারের মতো মাফ করে দেন আমার ভাইকে। ছেলে 4 জন অবাক চোখে তাকিয়ে আছে আদির দিকে। যে আদি ঢাকা কলেজের বড় একজন নেতা, সেই আদি এখন একটা ছেলের পা ধরে আছে। আদির শক্তিতে তারা যে কোনো মেয়েকে টিস করতে পারে, আর সেই আদি এখন একটা ছেলের পা জড়িয়ে ধরে আছে। সত্যি বড় ধরনের একটা শখ খেলো 4 জনেই। আদি নিদ্রর পা ছেড়ে দিয়ে তার ভাইকে নিদ্রর পায়ের কাছে এনে ফেলল। মাপ চা ভাইয়ের কাছে তাড়াতাড়ি। ভাই তুই... আমি বলছি তাড়াতাড়ি মাপ চা।
ছেলেটি দাঁড়িয়ে নিদ্রর দিকে ঘুরে মাথা নিচু করে বলল, সরি ভাইয়া, মাফ করে দেন। আর কখনো কোনো মেয়েকে টিস করব না, গায়ে হাত দেয়া তো দূরের কথা। নিদ্র ছেলেটির থুতনিতে ডান হাত দিয়ে চেপে ধরে নিজের চোখের দিকে ঘোরালো। নিদ্রর চোখে চোখ দেখে ছেলেটা ভয় পেয়ে গেল। চোখ দুটো লাল হয়ে আছে নিদ্রর। তুই শুধু আদির ভাই বলে এখন বেঁচে গেলি, নাহলে তুই দেখতি আজ আমার আসল রূপ। তুই কোথাও হাত দিয়েছিস তুই নিজেও জানিস না। আদি তোর সাথে ঢাকা কি কথা হবে? দাঁতে দাঁত চেপে এই বলে নিদ্র ছেলেটাকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে গেল। আদি যেন হাঁপ ছেড়ে বাঁচল। ছেলেটা আদির কাছে গিয়ে বলল, ভাই তুই সাধারণ এই ছেলেটাকে এত ভয় পেলি? তুই না ঢাকা বুলেট কলেজের নেতা? তোর একটা ফোনে 40-50টা ছেলে এমনিই ছুটে চলে আসবে, আর তুই এই ছেলেটাকে ভয় পেয়ে গেলি? আদি ঠাস করে ভাইয়ের গালে একটা চড় দিয়ে বলল, ভাইয়ের চোখ দেখেছিস তুই? ভয় পেলি কিনা সেটা বল। আদির ভাই গালে হাত দিয়ে বলল, ভয় তো একটু পেয়েছি। ওনার চোখ না যত ভয়ঙ্কর, তার থেকেও ভয়ঙ্কর ওনার ব্যাকগ্রাউন্ড। আদির ভাই সহ সাথে তিনজনে আদির দিকে চোখ বড় বড় করে তাকালো। আদি আবারও বলল, আজ আমি যেই পজিশনে আছি সবই নিদ্র ভাইয়ের কারণে। উনি চাইলে আমাকে আরও উপরে উঠাতে পারেন, আবার চাইলে এসব থেকে ছুঁড়ে ফেলে দিতেও পারেন। আর কি বললি তুই? আমি ফোন করলে 40-50টা ছেলে এমনি এমনি চলে আসবে? হ্যাঁ তা সত্য, আমার একটা ফোনে 40-50টা ছেলে এমনি এমনি চলে আসবে, কিন্তু ওনার একটা ফোনে ট্রাক ভরে ছেলেরা এসে দাঁড়াবে তার পিছনে। কার সাথে টক্কর নেওয়ার কথা বলছিস তুই? আমি শুধু একটা কলেজের নেতা, আর উনি আমরা যেই এরিয়ায় থাকি সেই এরিয়ার সব কলেজের নেতা, বুঝলি? তোরা শুধু ওনাকে দেখলি, ওনার সাথে যে আরও 5 জন আছে তাদের দেখলে প্যান্টে মুতে দিবি তোরা। মানুষের বাহির দেখে বোঝা যায় না কে কেমন, বুঝলি? তাই সব সময় আজকের পর থেকে ভেবেচিন্তে কথা বলবি। আর তোদের সব কটাকে বলছি ভালো হয়ে যা। আজ আমি এখানে ছিলাম বলে বেঁচে গেলি, না হলে এতক্ষণে সব কটা মাটিতে গড়াগড়ি করতি। আমার এখন ভয় করছে ঢাকা গিয়ে ভাইয়ের সামনে মুখ দেখাবো কি করে। তোদের জন্য আজ আমার মাথা হেট হলো। উনি বলেছে ঢাকা গিয়ে আমার সাথে কথা হবে। আমার এখন ভয় হচ্ছে উনি না আবার আমার এই পজিশন ছিনিয়ে নিয়ে অন্য কাউকে দিয়ে দেয়, তাহলে আমার লাশটাও কেউ খুঁজে পাবে না। আজ এখানে আসাটাই ভুল হয়েছে। আমি বারবার বলছি মেয়েটার ফোন দিয়ে দে। একটু দুষ্টামি করতে গিয়ে এখন তোরা আমার কি ক্ষতি করেছিস তোরা নিজেরাই জানিস না। আমি বাসায় যাচ্ছি, তোরা আয়। কথাগুলো একদমে বলে আদি চলে গেল। ফার্স্ট টাইম আদির মুখে কারো এমন ব্যাকগ্রাউন্ড শুনলো। আদির 3 ফ্রেন্ড আর তার ভাই, তারা ভাবতো আদি বড় লিডার, তার উপরে আবার কেউ নেই। আদির কথাগুলো চোখ বড় বড় করে তাকে চুপচাপ দাঁড়িয়ে শুনছিল 4 জন। নিদ্র সেখান থেকে এসে দাঁড়ালো তৃপ্তিদের কাছে। তৃপ্তি, সামিয়া, সজীব, মিম দাঁড়িয়েছিল কিছু দূরে। নিদ্র মিমের দিকে একটা রাগে দৃষ্টি নিক্ষেপ করলো। এরপর তৃপ্তি আর সজীবের হাত ধরে সেখান থেকে হাঁটা ধরলো। মিম অনেক ভয় পেয়ে গেল। চেয়ারম্যান বাড়িতে ফিরে আসলো আবারও সবাই। বিকেল 3টে বাজে। সজীব নিজ রুমে ঘুমোচ্ছে। সালমা নিচে বসে টিভি দেখছেন। বজলুর কিছুক্ষণ আগে আবারও বাড়ি থেকে বেরিয়ে গেছেন। তৃপ্তি নিদ্রর রুমে এসে তার সামনে বসে নিদ্রর কান ঝালাপালা করে ফেলেছে। সেই কখন থেকে তৃপ্তি নিদ্রকে বলেই যাচ্ছে ছেলেটা নিদ্র পা ঝরিয়ে ধরলো কেন, আর নিদ্র ওদের কিছু না করে চলে এলো কেন। শালার এত বড় সাহস, তৃপ্তির মাথার হিজাব নিয়ে টানাটানি করে। তুমি কিছু করলে না কেন? নাক ফাটিয়ে দিতে বাদর ছেলেটার। আর তোমাকে আমার থেকে দূরে যেতে কে বলেছে? কতটা ভয় পেয়েছি জানো? মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাচ্ছিল। কি হলো, কথা বলছো না কেন? নিদ্র চুপ করে তৃপ্তির দিকে তাকিয়ে আছে। এতক্ষণ বক বক করে হাঁফিয়ে গেছে তৃপ্তি। নিদ্রকে চুপ করে থাকতে দেখে তৃপ্তির গায়ে যেন কাঁটা বাঁধলো। বসা থেকে উঠে নিদ্রর পেছনে গিয়ে নিদ্রর মাথার চুলগুলো খামচি মেরে টেনে ধরলো তৃপ্তি। তৃপ্তি লাগছে? এখন লাগছে, হ্যাঁ। এতক্ষণ যে আমি বক বক করছি কানে যায় না? আমাকে একা রেখে যেতে কে বলেছে? শয়তান ছেলে। এবার বলো, ছেলেটা কেন তোমার পা ধরলো? আর তুমি ওদের কিছু করলে না কেন? আর আমাকে একা রেখে কোথায় গিয়েছিলে? এই প্রশ্নগুলোর মাঝে কোনটার উত্তর দেব? তৃপ্তি নিদ্রর চুলগুলো আরো একটু জোরে টান দিয়ে বলল, প্রথমে বলো, ওই ছেলেটা তোমার পা ধরেছিল কেন? ও ওর ভুল বুঝতে পারছে, তাই পা ধরছে, ব্যাস এতটুকুই। ছাড় না, ব্যথা লাগছে। না, আগে আমার সব প্রশ্নের উত্তর দিবে, তারপর ছাড়বো। এবার বলো, তুমি ওদের কিছু করলে না কেন? আরে বাবু, ওরা ওদের ভুল বুঝতে পারছে আর মাপও চেয়েছে, তাই কিছু করিনি। আচ্ছা বুঝলাম, কিন্তু তুমি আমাকে একা রেখে কোথায় গিয়েছিলে?
জায়গাটা অনেক সুন্দর ছিল, তাই একটু আলাদাভাবে ঘুরতেছিলাম। তৃপ্তির এই কথা শুনে নিদ্রর পিঠে পায়ের দু হাঁটু ঠেকিয়ে চুলগুলো আরো জোরে টান মেরে ধরে বলল, শয়তান ছেলে, আমাকে ছেলেগুলো বাজে কথা বলছিল, মাথার হিজাব নিয়ে টানাটানি করলো, আর উনি ঘুরতে ব্যস্ত। ছাড়বো না আমি তোমাকে আজ, তোমার সব কয়টা চুল ছিঁড়বো আমি। এই বলেই তৃপ্তি নিদ্রর চুলগুলো টানতে লাগলো। নিদ্র তৃপ্তিকে কোনো মতে নিচ থেকে ছাড়িয়ে সামনে এনে শক্ত করে পেছন থেকে জড়িয়ে ধরলো। এরপর জোরে একটা নিঃশ্বাস নিল। ছাড়ো আমাকে, একদম আমাকে ধরবে না, কথা বলবে না আমার সাথে, আমিও কথা বলবো না তোমার সাথে। নিদ্র তৃপ্তির কাঁধে থুতনি রেখে বলল, এত রাগ করছে আমার কিউটিটা? আচ্ছা ঠিক আছে, এখন থেকে আর কখনো একা ছাড়বো না। লাগবে না, আমি আর কোথাও যাব না তোমার সাথে। নিদ্র তৃপ্তির গালে আলতো করে একটা চুমু খেলো। তৃপ্তি নিদ্রর দিকে মাথা ঘুরিয়ে তাকালো। পাপ্পি দিলে কেন? আমার কিউটিটা তো রাগ করছে, তাই ভাবলাম একটা পাপ্পি দিলে তো রাগ কমবে। কিন্তু আমার তো রাগ কমেনি। তো কি করতে হবে মহারানী? ফোন দাও, গেম খেলবো, তাহলে রাগ কমবে। না, আমি আর ফোন দেবো না। দিতে হবে। চিৎকার দিয়ে বলে উঠল তৃপ্তি। নিদ্র তৃপ্তিকে ছেড়ে দিয়ে নিজের দু কান দু হাত দিয়ে চেপে ধরলো। তৃপ্তি থামছে না দেখে নিদ্র তাড়াতাড়ি বালিশের নিচ থেকে ফোন বের করে তৃপ্তি হাতে দিল। ফোন পেয়ে তৃপ্তি নিদ্রর রুম থেকে বেরিয়ে গেল। নিদ্র ডান হাত বুকে রেখে জোরে একটা নিঃশ্বাস নিয়ে শুয়ে পড়ল। সালমা টিভি দেখছিল। হঠাৎ তৃপ্তির চিৎকার শুনে দোতলায় তাড়াতাড়ি উঠছিলেন তিনি, কিন্তু সিঁড়িতেই তৃপ্তির সাথে দেখা হয়ে যায়। কিরে, চিৎকার করছিলি কেন? তৃপ্তি তাড়াতাড়ি নিদ্রর ফোন দু হাত দিয়ে পেছনে লুকিয়ে বলল, তেলা পোকা দেখছিলাম। এরপর তৃপ্তি কিছু একটা ভেবে নিজের রুমের দিকে আবারও ফিরে এলো। সালমাও আবার নিচে চলে যান। রাতে খাবার টেবিলে বসে আছে সবাই। আজকে ঘুরতে যাওয়াতে কি কি হয়েছে এই বিষয়ে কিছুই বাড়িতে জানায়নি নিদ্র বা সজীব এবং তৃপ্তি। নিদ্র বারণ করে দিয়েছে সজীব আর তৃপ্তিকে যাতে সালমা বা বজলুরকে এই বিষয়ে কিছু না বলে। সালমা নিদ্রকে খাইয়ে দিচ্ছে। তৃপ্তি, সজীব, বজলুর আপন মনে নিচের দিকে তাকিয়ে খাচ্ছে। চাচু, আমার একটা কথা ছিল। নিদ্র কথা শুনে তার দিকে তাকালো সবাই। কি কথা? আমি আর এখানে থাকতে পারবো না, যে জন্য এসেছি সেটা তো হয়েই গেল। তৃপ্তি তো আমার সাথে যাবে, তাহলে এখানে থেকে আর কি করব? আর ঢাকা থেকে অনেক কল আসছে আমার, এখন আর এখানে বসে দিন থাকা যাবে না। আরো কয়দিন থেকে যা, এতদিন পর এলি। বুঝার চেষ্টা করো, আমাকে ঢাকা ফিরতে হবে তাড়াতাড়ি। আরে কয়েকদিন থেকে যাও বাবা, তোমরা চলে গেলে তো পুরো বাড়িটা ফাঁকা হয়ে যাবে। চাচি, বুঝার চেষ্টা করো, আমার ঢাকা যাওয়াটা জরুরি। কিন্তু এই হাত নিয়ে ড্রাইভ করতে পারবি? হাতের কাটা জায়গাগুলো এখন অনেকটাই শুকিয়ে গেছে, আমি ড্রাইভ করতে পারবো, সমস্যা হবে না। আমি বলি কি? সালমাকে থামিয়ে বজলুর বলল, সালমা, আর কথা বাড়িও না। তা কবে যাবি? ভাবছি কাল ভোরে রওনা দেব। কি বলছিস তুই এসব? কাল ভোরে মানে? না ভাইয়া, কাল যাওয়া যাবে না। নিদ্র তৃপ্তির দিকে তাকিয়ে বলল, কেন? কাল আমি স্কুলে গিয়ে মার্কশিট আর সার্টিফিকেট তুলবো, এগুলো ছাড়া তো কলেজে ভর্তি হতে পারবো না। তত কথা। আচ্ছা, তাহলে পরশু ভোরে রওনা দেব। আচ্ছা। সালমা, ও যেহেতু থাকতে চাইছে না, নিশ্চয়ই কোনো কারণ আছে, বাধা দিও না। এখন যেতে দাও, পরে না হয় আবার আরেকদিন আসবে। সালমা আর কিছুই বলল না। খাবার খেয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ল। নিদ্র রুমে এসে ফোন চার্জে লাগিয়ে খাটে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে অতল ঘুমে তলিয়ে গেল নিদ্র। আজকের সকালটা একটু অন্যরকম। আজ সকালেই তৃপ্তি ডাকতে আসেনি নিদ্রকে, সালমা এসে ডেকে গেছে নিদ্রকে। সকালের নাস্তা শেষ করে নিজ রুমে বসে আছে নিদ্র। সকাল এখন 9টা বাজে। রুমে বসে থাকতে ভালো লাগছিল না, তাই ফোনটা হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলো নিদ্র। বাড়ির পিছনে পুকুর ঘাটে গিয়ে সিঁড়িতে বসে পড়ল। এক দৃষ্টিতে পানির দিকে তাকিয়ে রইল নিদ্র। হঠাৎ ফোনের শব্দে ধ্যান ভাঙল তার। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল রাহুল নামের নাম্বার থেকে কল আসছে। নিদ্র কল রিসিভ করে কানে ধরতেই দু একটা গালির সম্মুখীন হলো সে। শালা, তোর নানি, তোর নানার। কি ব্যাপার, এত রেগে আছিস কেন? যে শুধু তোর ফ্রেন্ড, আর আমরা কেউ না। না আরে ভাই, এটা তো এত বিশাল বড় বিষয় না যে তোদের কল করব। আর ওই সময় আমার মাথা ঠিক ছিল না, যাকে নাম্বার সামনে ছিল তাই যাকে কল করলাম। বিশাল বড় না হোক, তবুও তো তুই একটাবার আমাদের জানতে পারতি। আর যে শালাকে সামনে পেলে লাথি মেরে পাঁচার হাড় ভেঙে ফেলবো।
ও এখান থেকে ছেলে পেলে নিয়ে গেল, অথচ আমাদের একটা কল করে জানানোর প্রয়োজন মনে করলো না। আচ্ছা এসব বাদ, এখন যেসব হয়ে গেছে সেসব নিয়ে কথা না বলাই ভালো। এটা নিয়ে পরে কথা বলবো, তুই আগে ঢাকায় আয় তারপর। হুম। এখন বল, তুই ঠিক আছিস তো? দেখ একদম মন খারাপ করিস না, মেয়েটা যে পথে গেছিল তার জন্য এটাই প্রাপ্য ছিল। আমি আর এসব নিয়ে ভাবছি না, অতীতকে পেছনে ফেলে দিয়েছি। আজ থেকে 2 দিন আগে রাত 3টায় শেষ খবর দিয়ে এসেছি আমি আমার অতীতকে। ভালো করছিস, এসব নিয়ে এখন আর ভাবিস না। আচ্ছা এখন বল, কবে আসছিস ঢাকায়? কাল ভোরে রওনা দেব। আচ্ছা তাহলে এখন রাখছি, পরে কথা হবে। নিদ্র কল কেটে দিয়ে ফোনটা সাইডে রেখে দিল। কিছু সময় পার হবার পর নিদ্রর কাঁধে কেউ হাত রাখলো। নিদ্র ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখলো তৃপ্তি দাঁড়িয়ে আছে। ভাইয়া, তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে পুরো বাড়ি খুঁজে শেষ। নিদ্র তৃপ্তির হাত ধরে নিজের সামনে এনে বসিয়ে দিল। তারপর তৃপ্তিকে পেছন থেকে নিজের বুকের সাথে পরম যত্নে জড়িয়ে ধরল। এই বাসায় কেউ আসে না, তাই নিদ্র তৃপ্তিকে এইভাবে জড়িয়ে ধরেছে। কেন আমাকে খুঁজছে আমার কিউটিটা? ফোন চাই তাই না? না, ফোন না। তাহলে? আরে কালকে রাতে বললাম না স্কুলে যাব সার্টিফিকেট তুলতে, তাই খুঁজছিলাম। ও চলো উঠো, তাড়াতাড়ি যেতে হবে তো। তুমি তো আমাদের স্কুল দেখোনি, চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি আর আমার সার্টিফিকেটটাও তুলে নিয়ে আসি। আমি আজ কোথাও যাব না, তুই তোর ফ্রেন্ডদের নিয়ে যা। ওরা তো যাবেই, তুমিও চলো। না আমি যাব না। চলো না ভাইয়া প্লিজ। নিদ্র কিছু একটা ভাবলো, এরপর বলল, তাহলে তোর ফ্রেন্ডদের সাথে নিয়ে যেতে পারবি না? কেন? ওরা গেলে আমি যাব না। প্লিজ ভাইয়া এমন করো না, কাল তো চলেই যাব, এরপর তো ওদের সাথে ঠিকমতো কথাও বলতে পারবো না, আজই তো শেষ। আচ্ছা চল। নিদ্র তৃপ্তিকে ছেড়ে দিয়ে বাস থেকে ফোনটা নিয়ে উঠে দাঁড়ালো। এরপর দুজনাই পুকুর পাড় থেকে উঠে বাড়ির ভিতর আসলো। নিদ্র বাড়ির ভিতরে এসে দেখলো মিম আর সামিয়া সোফার উপর বসে আছে। নিদ্র কিছু না বলে দোতলায় নিজের রুমে চলে আসলো। তৃপ্তি নিজ রুমে এসে বোরখা পরে নিল। নিজেকে ভালোভাবে ঢেকে নিজ রুম থেকে বেরিয়ে আসলো তৃপ্তি। নিদ্র প্যান্ট শার্ট চেঞ্জ করে গাড়ির চাবি হাতে নিয়ে নিচে নামলো। নিচতলায় তৃপ্তি, মিম আর সামিয়া দাঁড়িয়ে আছে। নিদ্র তৃপ্তির উদ্দেশ্যে বলল, তৃপ্তি চল। এই বলে বাড়ি থেকে বেরিয়ে গাড়ির কাছে আসলো নিদ্র। তৃপ্তি, মিম আর সামিয়াকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে দেখলো নিদ্র গাড়ির কাছে আর দাঁড়িয়ে আছে। তৃপ্তি, মিম আর সামিয়াকে ওখানে রেখেই নিদ্রর কাছে আসলো। ভাইয়া তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে দাঁড়িয়ে আছি কেন মানে? গাড়িতে নিয়ে যাব, গাড়িতে ওঠ। তৃপ্তি পিছন ঘুরে মিম আর সামিয়ার দিকে একবার তাকিয়ে আবারও নিদ্রর দিকে তাকিয়ে বলল, গাড়ি না নিয়ে গেলে হয় না? না হয় না, চুপচাপ গাড়িতে ওঠ। তৃপ্তি মুখ কালো করে মিমির দিকে তাকিয়ে হাতের ইশারায় গাড়িতে উঠতে বলল। মিম আর সামিয়া গাড়ির কাছে এসে দাঁড়ালো। তৃপ্তি আর সামিয়া গাড়ির পিছনের সিটে গিয়ে বসলো। মিম সামনের সিটে নিদ্রর পাশে বসতে যাবে, অমনি নিদ্র বলে উঠল, তুমি এদিকে কোথায় আসছো? পেছনের সিটে গিয়ে বসো। নিদ্রর কথা শুনে মিমের মন খারাপ হয়ে গেল, তবুও সে নিদ্রকে বলল, আমি এখানে বসি। নিদ্র ড্রাইভিং হ্যান্ডেলে হাত রেখে সামনের দিকে তাকিয়ে বলল, না পেছনে গিয়ে বসো। মিম আর কথা বাড়ালো না, সে পিছনে গিয়ে তৃপ্তির পাশে বসে পড়ল। গাড়ি স্টার্ট দিয়ে চালাতে শুরু করলো নিদ্র। তৃপ্তির ডান পাশে বসে আছে সামিয়া আর বাম পাশে বসে আছে মিম। নিদ্র সামনে বসে আপন মনে গাড়ি চালাচ্ছে। তৃপ্তি মিমের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, রাগ করিস না বিষ্টু, শয়তানটা এমনই। এতদিন তো হাত ব্যথা ছিল, তাই গাড়ি নিয়ে কোথাও যায়নি, এখন একটু ভালো হয়েছে তাই গাড়ি নিয়ে বেরোলো। মিম তৃপ্তির কাঁধে ডান হাত দিয়ে বলল, আমার বেস্টু আমার জন্য যেটুকু করছে এতেই আমি খুশি। বাড়ি থেকে বেরোনোর সময় নিদ্রর হাতে চাবি দেখে ফেলে মিম। চাবি দেখে মিম বুঝে যায় নিদ্র আজ গাড়ি নিয়ে যাবে, তাই সে তৃপ্তির কাছে রিকোয়েস্ট করে যাতে সে নিদ্রকে বলে আজ গাড়ি নিয়ে না যায়। মিম আজ নিদ্রর সাথে শেষবারের মতো কথা বলে নিতে চাইছিল, এরপর আর সে নিদ্রকে বিরক্ত করবে না ভেবে নিয়েছে, কিন্তু কোনো লাভ হলো না। নিদ্র তৃপ্তির কথা শুনল না। শয়তানটা বড়বার বাড়ছে, আগে সার্টিফিকেট তুলে বাড়িতে আসি, তারপর দেখাবো মজা। আচ্ছা বেস্টু, তুই এত তাড়াতাড়ি সার্টিফিকেট তুলছিস কেন? কদিন পরও তো তুলতে পারবি।
ইস, আমি তো তাদের বলতে ভুলেই গেছি। আমার বড় আম্মু বলেছে আমাকে ঢাকায় নিয়ে পড়াবে, তাই সার্টিফিকেট তুলবো। কাল ভোরে আমরা রওনা দিব, তাই তোদের আজ শেষবারের মতো নিয়ে ঘুরতে বেরোলাম। নতুন জায়গায় গিয়ে তোদের ছাড়া থাকতে কষ্ট হবে বেষ্টু। কি, তুই ঢাকা চলে যাবি? আর সেটাও কাল? আর তুই আমাদের আজ জানাচ্ছিস? একটু চিৎকার দিয়ে বলল মিম। নিদ্র গাড়ি কষে ব্রেক করলো। এই মেয়ে, সমস্যা কি? এভাবে চিৎকার করছে কেন? গাড়ি ব্রেক করায় সামনের দিকে ঝুঁকে পড়ে তিনজনে। এরপর আবারও ঠিক হয়ে বসে মিম মাথা নিচু করেই বলল, সরি। যত সব ন্যাকা, কোথা থেকে যে আসে সব। বিড়বিড় করে বলে আবারও গাড়ি ড্রাইভ করায় মন দিল নিদ্র। মিম তৃপ্তির দিকে ঘুরে রাগী চোখে তাকালো। এরপর সামনের দিকে ঘুরে চুপচাপ বসে রইল। তৃপ্তি তার বাম হাত মিমের ডান হাতের ওপর রাখতেই মিম এক ঝটকায় তার হাত ছাড়িয়ে নিল। এরপর সামিয়ার দিকে তাকালো। সামিয়া চোখ বড় বড় করে তৃপ্তির দিকে তাকিয়ে আছে। সরি বেষ্টু, তোদের আগেই জানাতে চেয়েছিলাম, কিন্তু তোরা কি রিয়েক্ট করবি তাই ভেবে আর করা হয়নি। তা এখন জানিয়েছিস কেন? না জানিয়ে চলে যেতি। এই বলেই সামিয়া সামনের দিকে ঘুরে বসল। নিদ্র আপন মনে ড্রাইভ করছিল। এদের কথায় কোনো কান দিচ্ছে না সে। সামনে দুটো রাস্তা পড়ায় নিদ্র তৃপ্তির উদ্দেশ্যে বলল, তৃপ্তি, এবার কোন রাস্তা দিয়ে যাব? ডান দিকের রাস্তায়। কিছু দূর সামনে যেতেই স্কুলে পৌঁছে গেল তারা। গাড়ি থেকে নেমে দাঁড়ালো চারজনই। নিদ্র, তৃপ্তি, সামিয়া, মিম সোজা চলে গেল হেড স্যারের রুমে। স্যারের সাথে কথা বলে সার্টিফিকেট তুলে নিল তৃপ্তি। মিম আর সামিয়াও সার্টিফিকেট তুলে নিয়েছে। গাড়িতে এসে বসলো আবার সবাই। ভাইয়া, এখন বাড়ি যাব না, ঘুরতে যাব। নিদ্র কিছু না বলে ড্রাইভ করতে লাগলো। আরে কথা কি শুনতে পাচ্ছেন না নাকি? ও বলছে এখন বাড়ি যাবে না, ঘুরতে যাবে, আর আপনি গাড়ি বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। কিন্তু নিদ্রর কোনো হেলদোল নেই। আপন মনে ড্রাইভ করে যাচ্ছে নিদ্র। কি হলো, আপনি কি কানে কম শুনেন নাকি? ভাইয়া। নিদ্র গাড়ি ব্রেক করে পেছনে তৃপ্তির দিকে তাকিয়ে একটা ধমক দিল। এই চুপ, একদম চুপ। এখন সোজা বাড়িতে যাব, কোথাও যাওয়া হবে না এখন। ধমক খেয়ে চুপ হয়ে গেল তিনজনে। নিদ্র আবারও গাড়ি ড্রাইভ করতে লাগলো। পিছনে বসে রাগে ফুলছে তৃপ্তি। তার মন চাচ্ছে নিদ্রকে এখন চিবিয়ে খেতে। এই ধমকের সূত্রে বাড়িতে গিয়ে তুলবে। এখানে মিম আর সামিয়ার জন্য এখন কিছুই বলবে না সে। চেয়ারম্যান বাড়ির ভিতরে গাড়ি ঢুকিয়ে পার্ক করলো নিদ্র। গাড়ি থেকে নেমে সোজা নিজের রুমে চলে গেল। তৃপ্তি মন খারাপ করে মিম আর সামিয়াকে বিদায় দিয়ে বাড়ির ভিতরে আসলো। দুপুরে খাবার খেয়ে নিজ রুমে শুয়ে আছে নিদ্র। স্কুল থেকে বাড়িতে আসার পর এখনও একবারও কথা বলেনি তৃপ্তি নিদ্রর সাথে। নিদ্র রুমে শুয়ে শুয়ে ফরহাদ আহমেদের সাথে কথা বলছিল। আচ্ছা, তাহলে কাল রওনা দেওয়ার পর আমাকে কল করিস। ওকে বাবা। কিন্তু তুই আরো কয়দিন থাকতে পারিস তো? না বাবা, ভালো লাগছে না। তাহলে চলে আয়। ঠাস করে একটা শব্দ হতেই নিদ্র দরজার দিকে তাকালো। আচ্ছা বাবা, আমি তোমার সাথে পরে কথা বলছি, এখন বাই। কল কেটে দিয়ে শোয়া থেকে উঠে বসলো নিদ্র। কি ব্যাপার, তুই এইভাবে রুমের দরজা লাগালি কেন? তৃপ্তি কোনো কথা না বলে নিদ্রর কাছে এসে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এরপর নিদ্রর বুকের ওপর উঠে বসে নিদ্রর গলা চেপে ধরল তৃপ্তি। আমার কথা শুনবে না? আমি ঘুরতে যাব, ঘুরতে নিয়ে চলো না। আমার ফ্রেন্ডদের সাথে আজ শেষ ঘুরতে যাওয়ার কথা ছিল, তা হতে দিলে না। কাল ছেলেগুলো বাজে কথা বললো, তাও তাদের কিচ্ছু করলে না। আবার আমাকে ধমক দাও, আজ আমি তোমাকে মেরেই ফেলবো। নিদ্র একটু হেসে তার দুই হাত দিয়ে তৃপ্তির দুই হাত তার গলা থেকে সরিয়ে নিল। তারপর ঘুরে তৃপ্তিকে বিছানার সাথে চেপে ধরল নিদ্র। তোর ফ্রেন্ড অনেক দুষ্ট, বুঝলি? তো ওদের নিয়ে ঘুরতে যেতে চাই না আমি। এই খবরদার, আমার ফ্রেন্ডদের দুষ্ট বলবে না তুমি। ওরা অনেক ভালো, বুঝেছ? হ্যাঁ, কতটা ভালো সেটা আমি এই 3 দিনে বুঝে গেছি। এই বলেই তৃপ্তিকে ছেড়ে দিয়ে তার পাশে বসে পড়ল নিদ্র। ছাড়া পেয়ে তৃপ্তি নিদ্রর হাতের সিনা কামড়ে ধরল। তৃপ্তি, লাগছে, ছাড়। কিন্তু এত সহজে ছাড়ার পাত্রী তৃপ্তি নয়। নিদ্র জোর করে তৃপ্তিকে কোনো মতে হাত থেকে ছাড়ালো। এটা হলো আমাকে ধমক দেওয়ার শাস্তি। পরের বার ধমক দিলে এর থেকেও আরো জোরে কামড় দিব। এই বলে তৃপ্তি মুখে শীষ বাজাতে বাজাতে নিদ্রর রুম থেকে
বেরিয়ে গেল। নিদ্র কিছুক্ষণ তাকিয়ে থেকে পরনের গেঞ্জি খুলে হাতে সিনা দেখালো। অনেকগুলো দাঁতের দাগ পড়ে গেছে সিনায়, আর একটু হলে নিশ্চিত রক্ত বেরিয়ে যেত। এরপর হাতে ফোন খুঁজতে লাগলো নিদ্র, কিন্তু পেল না। তৃপ্তি যাওয়ার সাথে সাথে ফোনটাও কায়দাকারে নিয়ে গেছে। এটা বুঝতে পেরে নিদ্র একটু হেসে আবারও শুয়ে পড়ল। বিকেল 4টায় নিদ্রর হাতের ব্যান্ডেজ খুলে আবারও ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল সালমা। এরপর আবারও রুম থেকে বেরিয়ে যান তিনি। নিদ্র রুমে বসে রইল। সামিয়া আর মিম তৃপ্তির রুমে বসে গল্প করছে। সজীব স্কুল থেকে এসেছে সবে মাত্র। তৃপ্তির রুমে বসে সামিয়া আর তৃপ্তি একাই বকবক করে যাচ্ছে। মিম কোনো কথা বলছে না, শুধু বসে আছে, তাদের কথা শুনছে। বেস্টু, ওখানে গিয়ে আবার আমাদের ভুলে যাবে না তো? আরে না, তোদের ভুলবো কেন? তোরা হলি আমার কলিজা, বুঝছিস? আচ্ছা বেস্টু, আমি তোকে এই ফোন নাম্বারটা দিলাম, ধর। ওখানে গিয়ে তোর নিদ্র ভাইয়ের ফোন দিয়ে কথা বলতে পারবি আমাদের সাথে। তৃপ্তির হাতে একটা কাগজের টুকরো দিল সামিয়া। তৃপ্তিও খুশি হয়ে ফোন নাম্বার নিয়ে নিল। এরপর মিমের দিকে তাকিয়ে তৃপ্তি বলল, কি ব্যাপার বেস্টু, তুই মন মরা হয়ে আছিস কেন? দিলে বড় জ্বালা রে, দিলে বড়ই জ্বালা। আমি বারবার বলছি ফিরে আয়, এছাড়া মন পাবে না, তবুও বোধ চলে আসে। মানে? মানে কিছু না, তুই সব বুঝবি না। সামিয়া, তুই প্লিজ চুপ করবি। বেস্টু, আমি তো একটা কথা ভুলেই গিয়েছি। মিম আর সামিয়া অবাক হয়ে তৃপ্তির দিকে তাকালো। কি কথা? আরে আমার তো ক্রাশ খাওয়াই হলো না। নিদ্র ভাইয়া তো আমাকে বলেছিল ক্রাশ খাওয়ানোর কথা। ভাইয়া বলেছিল ক্রাশ খাওয়াবে। আয় হায়, এটা আমি ভুলেই গেলাম। ক্রাশ খেতে খুব মজা, তাই না সামিয়া? তোরা নিশ্চয়ই মজা পেয়েছিস ওটা খেয়ে। আর দেখ, আমি এখনও খেতেই পারলাম না। মিম তার ডান হাত দিয়ে কপাল থাপড়াতে লাগলো। সামিয়া কপালে হাত রেখে ফ্লোরের দিকে তাকিয়ে রইল। সমস্যা নেই, আমি ঢাকায় গিয়ে খেয়ে নিব। ঢাকা নিশ্চয়ই এগুলো অনেক বেশি পাওয়া যাবে, কি বলিস? হ্যাঁ, তুই ঢাকা গিয়েই খাস, তোর ভাইয়া তোকে বেশি করে খাওয়াবে। এখন আর এই ক্রাশের কথা তুলিস না তো তুই, প্লিজ। সামিয়া, আমি একটু আসছি। তুই আবার কোথায় যাচ্ছিস? ভয় পাস না, এই বাড়িতেই আছি। ওর কথা শুনে পাগল হয়ে যাচ্ছি আমি। একটু নিচে থেকে ঘুরে আসি। এই বলেই তৃপ্তির রুম থেকে বেরিয়ে আসলো মিম। সামিয়া আর তৃপ্তি আবারও বকবক করতে লাগলো। নিদ্র নিজ রুমে খাটের পাশে বসে ফোন দেখছিল। মিম নিদ্রর রুমের সামনে এসে ডান হাত বুকের বাঁ পাশে রেখে জোরে একটা নিঃশ্বাস নিল। এরপর নিদ্রর রুমে ঢুকে পড়ল। একবারে নিদ্রর সামনে এসে দাঁড়ালো মিম। নিদ্র ফোন থেকে মাথা তুলে মিমের দিকে তাকালো। আজই শেষবারের মতো বিরক্ত করতে এসছি, আর কখনো বিরক্ত করতেও পারবো না মনে হয়। আর কারণ কাল তো আপনি চলেই যাবেন। নিদ্র কিছুই বলল না, শুধু মিমের দিকে তাকিয়ে রইল। মিম নিদ্রর সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। এরপর বলল, আচ্ছা, আমি কি দেখতে এতই খারাপ যে আমার সাথে আমাকে মানাবে না? জানেন, অনেক কষ্ট হয় আমার। আমি প্রথমে আপনার এই রূপ, টাকা পয়সা দেখে সত্যি আপনার প্রেমে পড়েছি, কিন্তু সময়ের সাথে সাথে এগুলো সব যেন কোথায় হারিয়ে গেছে। এখন শুধু আপনাকেই চাই এই মন। আমি তোমাকে আগের বলছি, তুমি আমার থেকে কিছুই পাবে না। অকারণে কষ্ট পাবে তুমি, কারণ আমি আমার মন। মিম ডান হাত একটু উঁচু করে নিদ্রকে থামাতে বলল। এরপর মিম আবারও বলল, আমি জানি আপনি আপনার মন অন্য কাউকে দিয়ে দিয়েছেন, এটা আপনি অনেকবার বলেছেন, কিন্তু আমি এটাও বলছি আমি দেখতে চাই কে সে। আপনি আমাকে তার নামও বললেন না, তাকে দেখালেনও না। আমি এখন আর তাকে দেখতেও চাই না। একটু শেষ রিকোয়েস্ট করব, রাখবেন? মুখ কাঁদো কাঁদো করে বলল মিম। নিদ্র একটু ভেবে বলল, বলো কি রিকোয়েস্ট? শেষবারের মতো আপনাকে একটিবার জড়িয়ে ধরব, প্রমিস করেছি। এরপর আর কখনো আপনার সামনে আসবো না আমি। নিদ্র কিছু বলার আগে মিম নিদ্রকে জড়িয়ে ধরল। নিদ্র কিছু একটা ভেবে মিমের মাথায় হাত রেখে বলল, তুমি চাইলে আমরা ফ্রেন্ড হয়ে থাকতে পারি। মিম আরও একটু নিদ্রকে শক্ত করে জড়িয়ে ধরে নিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে চোখের পানি মুছতে মুছতে নিদ্রর রুম থেকে বেরিয়ে গেল মিম। নিদ্রর মনটা একটু খারাপ হলো মিমের জন্য, কিন্তু তার কিছু করার নেই, কারণ সে তৃপ্তিকে ভালোবাসে। কিন্তু ভালোবাসে কথাটা এখনও বলা হয়নি। তবে নিদ্র নিজেও জানে না সে কবে তৃপ্তিকে বলবে ভালোবাসি কিউটি। নিদ্রর রুম থেকে বেরিয়ে মিম তৃপ্তির রুমে গিয়ে সামিয়াকে নিয়ে চলে গেল চেয়ারম্যান বাড়ি থেকে। রাতে খাবার খেয়ে রুমে এসে সব জরুরি কাগজ আর জামা কাপড় গুছিয়ে ব্যাগ প্যাক করে নিল তৃপ্তি। সালমাও তৃপ্তিকে এইসব গোছাতে সাহায্য করছেন। ওখানে গিয়ে একদম দুষ্টুমি করবি না। আচ্ছা,
তোর বড় আম্মুর কথা সব সময় শুনবি। ঠিক আছে। এরকম আরও অনেক কথা বলে সালমা নিজের রুমে গিয়ে শুয়ে পড়লেন। তৃপ্তিও ব্যাগগুলো তার রুমের একপাশে রেখে শুয়ে পড়ল। রাত 3টা বাজে। সালমা কিচেনে রান্না করছেন। বজলুর নিজ রুমে এখনও ঘুমোচ্ছে। সজীবও নিজ রুমে ঘুমোচ্ছে। নিদ্র সবে মাত্র ঘুম থেকে উঠেছে। সালমা নিদ্র আর তৃপ্তিকে ডেকে গেছেন কিছুক্ষণ আগে। তৃপ্তি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাকি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছে। নিদ্র কাল রাতেই তার সব কিছু গুছিয়ে নিয়েছিল। রুম থেকে বেরিয়ে নিজের ব্যাগগুলো গাড়িতে নিয়ে রাখলো নিদ্র। এরপর সালমা ডাক দিল নিদ্র আর তৃপ্তিকে খাবার খাওয়ার জন্য। নিদ্র বারণ করেছিল সালমাকে যাতে এত রাতে তিনি কষ্ট করে কিছু না করেন, কিন্তু সালমা নিদ্রর কথা শুনল না। নিচে এসে খাওয়ার টেবিলে বসলো নিদ্র আর তৃপ্তি। সালমা নিদ্রকে খাইয়ে দিচ্ছেন আর তৃপ্তি নিচের দিকে তাকিয়ে খাচ্ছে। সালমা নিদ্রকে খাওয়ানো শেষ করে কিচেনের দিকে চলে যান। নিদ্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তৃপ্তিকে বলল, হয়ে গেছে তো সব গুছানো? নিদ্রর কথা শুনে মাথা তুলে তাকালো তৃপ্তি। হয়ে গেছে। তাহলে ব্যাগগুলো নিয়ে যাই গাড়িতে। ঠিক আছে, নিয়ে যাও। তুই তৈরি হয়ে নে, চলতি। এই বলে নিদ্র তৃপ্তির রুমে এসে তার ব্যাগগুলো নিয়ে গাড়িতে রাখলো। এরপর নিজ রুমে এসে নীল কালারের ফুল হাতাওয়ালা একটা শার্ট আর কালো রঙের প্যান্ট, কালো শু পরে নিল। এরপর শার্টের হাতের কনুই পর্যন্ত ভাঁজ করে চুলগুলো বাম পাশে সিথি করে তৈরি হয়ে নিল নিদ্র। তারপর নিচে চলে আসলো। বজলুর আর সজীব এতক্ষণে জেগে গেছে। তৃপ্তি তার মাথার চুল আছড়ে চোখে আইলাইনার আর মাস্কারা দিয়ে নিল। এরপর বেগুনি রঙের বোরখা, নীল রঙের হিজাব, কালো রঙের নিকাব পরে নিল। পায়ে হিল জুতো পরে তৈরি হয়ে নিচে নামলো তৃপ্তি। এতপর বিদায়ের পালা। গাড়ির কাছে এসে দাঁড়ালো সবাই। চেয়ারম্যান বাড়ির দারোয়ান আলম রাত 8টা বাজলেই চলে যান। নিদ্র, বজলুর আর সজীব দাঁড়িয়ে আছে। সালমা তৃপ্তিকে বলছেন, ওখানে গিয়ে আবার এখানকার মতো দুষ্টুমি করিস না কিন্তু। না আম্মু, কিছু করব না। আরে বোকা মেয়ে, কাঁদে কেন? এই বলে তৃপ্তিকে নিজের কাছে এনে বুকের সাথে পরম যত্নে জড়িয়ে নেয় সালমা। তাহলে তুমি কাঁদছো কেন আম্মু? সালমা ডান হাত দিয়ে চোখের পানি মুছে তৃপ্তির কপালে আলতো করে একটা চুমু খেয়ে বললেন, আমার আম্মুটা যে আমার থেকে দূরে যাচ্ছে, তাই একটু কষ্ট হচ্ছে। নিদ্র হাতের ঘড়ির দিকে একবার তাকিয়ে আবারও সালমার দিকে তাকিয়ে বলল, চাচি আম্মা, 4:45 বেজে গেছে, তাড়াতাড়ি বেরোতে হবে, তাহলে দিনের বেলায় পৌঁছতে পারবো, রাত হবে না আর। নিদ্র, মেয়েটাকে দেখে রাখিস। দেখলি তো কেমন বাচ্চা বাচ্চা স্বভাব। চাচু। নিদ্র কিছু বলার আগে সজীব নিদ্রর হাত ধরে বলল, ভাইয়া আবার কবে আসবে তোমরা? নিদ্র সজীবের মাথার চুলগুলো নাড়াচাড়া করে বলল, দেখি সময় পেলে খুব তাড়াতাড়ি আবার আসবো। এরপর সজীব তৃপ্তির কাছে আসলো। তৃপ্তি সালমাকে ছেড়ে দিয়ে সজীবকে জড়িয়ে ধরল। আসি ভাই, আব্বু আম্মুর কথা শুনবি, ঠিক মতো পড়ালেখা করবি। আচ্ছা আপু, তুমি কবে আসবে আবার? খুব তাড়াতাড়ি আসবো। অতঃপর সালমা আর বজলুরকে সালাম করে গাড়িতে উঠে বসলো তৃপ্তি আর নিদ্র। নিদ্র গাড়ি ড্রাইভ করে চেয়ারম্যান বাড়ি থেকে বেরিয়ে আসলো। বজলুর বাড়ির গেট লাগিয়ে দিলেন। এরপর সালমা, বজলুর, সজীব আবার বাড়ির ভেতরে চলে গেল। চেয়ারম্যান বাড়ির ডান দিকের রাস্তা দিয়ে এই ভোরবেলায় একটা মেয়ে দৌড়ে আসছে চেয়ারম্যান বাড়ির দিকে। ঠিক চেয়ারম্যান বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো মেয়েটি। বুকের বাঁ পাশে ডান হাত রেখে জোরে জোরে শ্বাস নিয়ে বাম দিকের রাস্তা দিয়ে চলে যাওয়া গাড়ির পেছনে হেডলাইটের লাল আলোর দিকে তাকিয়ে রইল মেয়েটি। চোখে আসা পানি আর মুখে হাসি নিয়ে বলল, শেষ দেখাটা দেখতে পারলাম না তোমায়, একটু দেরি হয়ে গেল, আমি তোমাকে পেলাম না। দোয়া করি আল্লাহর কাছে তুমি যাকে চাও তাকে যেন পাও, কিন্তু তার নাম বা তার কিছুই আমাকে বললে না তুমি। আফসোসটা আমার এখানেই রয়ে গেল। আমি তোমার যোগ্য হলাম না এই জন্মে। আল্লাহর কাছে এখন শুধু একটাই চাওয়া, পরজন্মে যেন তিনি তোমাকে আমার করে পাঠান। এই মেয়ে আর কেউ নয়, এ হলো মিম, তৃপ্তির ফ্রেন্ড। ভাই আমি কিন্তু তোকে এখন পিটামো। কেন? তুই মিমরে ওভার লাভ স্টোরির ভিতরে ঢুকাইয়া এখন কষ্ট হয়েছস। আমি আগেই বলছি এই মিম সেড স্টোরি এন্ট্রি দিতে পারে। আরে বেটা, জানে মেরি জানে মান, বাসপান কে প্যার মেরি ভুলনে হি জানা হে। এই দাঁড়া দাঁড়া, কথা বলিস না, জান্নাত কল করছে। হ্যাঁ হ্যাঁ কথা বল, শালা বউ পাগলা। হ্যালো জানো। কোথায় তুমি?
এই তো চৌরাস্তার মোড়ে ফ্রেন্ডের সাথে বসে আছি। বাসায় আসবা কখন? একটু দেরি হবে জানো। কেন, কোনো কি দরকার ছিল? আমি শুধু দরকারেই কল দিই, এমনি এমনিও কি কল করতে পারি না? আরে জানো, রাগ করছো কেন? তুমি এখনই বাসায় আসবা, না হলে তোমাকে আজ বোঝাবো এই জান্নাতের কথা না শোনার ফল কি। আমি কল কাটলাম। আরে শোনো তো। আমি কিছু শুনতে চাই না, তুমি এখনই বাসায় আসবে, মানে আসবে, না হলে বুঝতেই পারছো। জানো টু 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 যা, কল কেটে দিল। কি হলো বউ পাগলা? বউ বাসায় যেতে বলছে? রে ভাই, আর পারছি না এই পাগলিটাকে নিয়ে। এখন কি করবি? ধুর বাদ দে, পরে আবার কিছু ম্যানেজ করে নিব। শত চেষ্টা করলেও আমাকে ছেড়ে কখনো যাবে না পাগলিটা। তাহলে বাকি স্টোরিটা শুরু কর। কোথায় যেন ছিলাম? মিম চেয়ারম্যান বাড়ির গেটের সামনে এসে নিদ্র আর তৃপ্তির যাওয়ার পথের দিকে তাকিয়েছিল। ও হ্যাঁ, গাড়ির পিছনের লাল আলো যতক্ষণ পর্যন্ত দেখা গেছে ততক্ষণ পর্যন্ত চেয়ারম্যান বাড়ির গেটের সামনে দাঁড়িয়েছিল মিম। এরপর চোখের পানি মুছতে মুছতে আবারও নিজ বাড়ির দিকে হাঁটা ধরল সে। বাগানের পথ দিয়ে যাওয়ার সময় কিছু একটার সাথে লেগে পা কেটে যায় তার, কিন্তু কোনো প্রতিক্রিয়া করলো না সে, কারণ এই কাটার চেয়ে তার মন আরও বড় কাটা গেছে। এতপর নিজ বাড়িতে এসে আবারও নিজের রুমে গিয়ে মালিশের মুখ গুছে কান্না করতে থাকলো। জীবনে প্রথম কাউকে মন থেকে ভালোবেসে ফেলেছিল সে। কষ্ট তো একটু হবেই, কিন্তু নিদ্রকে ভুলতে হবে তার। ভুলতে হবে এই জন্মের জন্য, একেবারে ভুলতে হবে। নিদ্র আপন মনে ড্রাইভ করে যাচ্ছে আর তৃপ্তি চুপচাপ বসে আছে। নিদ্র নীরবতা ভেঙে নিদ্র বলল, এভাবে বসে আছিস কেন? খারাপ লাগছে? কি খারাপ লাগছে? শরীর না মন? মন। কি জন্য? আব্বু আম্মু ছোট ভাই আর ফ্রেন্ডদের ছেড়ে চলে যাচ্ছি, তাই। ও, তাহলে থেকে যা। দূর। এই বলে অন্যদিকে ঘুরে গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বুঝে নিল তৃপ্তি। নিদ্র আর কিছুই বলল না। ঘন্টাখানিক পথ ড্রাইভ করার পর গাড়ি ব্রেক করলো নিদ্র। তৃপ্তির দিকে তাকিয়ে দেখলো তৃপ্তি ঘুমিয়ে গেছে। এরপর নিদ্র তৃপ্তির দিকে একটু ঝুঁকে সিট বেল্ট বেঁধে দিল। মুখের উপর থেকে নিকাব সরিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল তৃপ্তির দিকে নিদ্র। ডান হাত দিয়ে তৃপ্তির গোলাপি রাঙা ঠোঁট দুটোকে একটু টাচ করলো। তারপর নিজের মাথায় নিজে আস্তে করে একটা থাপ্পড় দিল নিদ্র। মুখের ওপর আবারও নিকাবটা ঠিক করে দিয়ে আবারও ঠিক হয়ে বসলো সে। অতঃপর গাড়ি ড্রাইভ করায় মন দিল। সকাল 9টা বাজে। পূর্ব দিক দিয়ে সূর্য উঠেছে, অনেকক্ষণ হয়ে গেছে। গাড়ির আয়না ভেদ করে সূর্যের আলো এসে পড়েছে তৃপ্তির মুখে। পিটপিট করে চোখ খুলে তাকালো তৃপ্তি। গাড়ির আয়না দিয়ে বাহিরে তাকাতেই দেখলো প্রকৃতির সব গাছপালা পেছনে সরে যাচ্ছে। নিদ্রর দিকে তাকালো তৃপ্তি, দেখলো নিদ্র আপন মনে গাড়ি ড্রাইভ করে যাচ্ছে। এরপর ঠিক হয়ে বসলো সে, কিন্তু নড়তে চড়তে পারছে না দেখে বিরক্ত লাগছে খুব। নাড়াচাড়া করতে না পারার কারণ নিদ্র তৃপ্তিকে সিট বেল্ট বেঁধে রেখেছে। তৃপ্তি অনেকবার চেষ্টা করেছে সিট বেল্ট খোলার, কিন্তু পারল না। অবশেষে হাল ছেড়ে দিয়ে চুপচাপ বসে রইল নিদ্র আর চোখে তৃপ্তির দিকে তাকিয়ে একটা হাসি দেখল। এরপর নিদ্রর সামনে তাকিয়ে তৃপ্তিকে বলল, কিরে, ঘুম শেষ? নিদ্রর কথা শুনে নিদ্রর দিকে তাকালো তৃপ্তি, বিরক্তি নিয়ে বলল, একটা কেচি হবে? নিদ্র তৃপ্তির দিকে একবার তাকালো, এরপর সামনের দিকে তাকিয়ে আবারও বলল, কেন? কেচি দিয়ে কি করবে? এই যে এটা কাটবো। সিট বেল্ট দেখিয়ে বলল তৃপ্তি। নিদ্র গাড়ি ব্রেক করলো। এটা কাটবি কেন? তৃপ্তি চোখ গরম করে নিদ্রর দিকে তাকিয়ে বলল, এটা আমাকে বেঁধে দিলে কেন? বিরক্ত লাগছে খুব, নড়তে চড়তে পারছি না। ও হে ব্যাপার, এটা আগে বলবি না? নিদ্র তৃপ্তি সিট বেল্ট খুলে দিল। তৃপ্তি যেন হাফ ছেড়ে বাঁচল। এরপর নড়ে চড়ে বসলো সে। নিদ্র আবারও গাড়ি ড্রাইভ করতে শুরু করলো। তৃপ্তি নিদ্রর উদ্দেশ্য করে বলল, ভাইয়া, আমরা এখন কত দূর পর্যন্ত এসেছি আর কত সময় লাগবে পৌঁছাতে? আর অনেক সময় লাগবে। খেতে পেয়েছে তোর, তাই না? তৃপ্তি ঠোঁট উল্টো করে নিদ্রর দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, সামনে একটা রেস্টুরেন্ট পড়বে, ওখানে আমরা সকালে নাস্তা করব। ওকে। এরপর তৃপ্তি গাড়ির আয়না দিয়ে বাহিরে তাকিয়ে প্রকৃতি দেখতে লাগলো। কত রকমের গাছপালা পেছনে সরে যাচ্ছে। এই প্রথম নিজ বাড়ি থেকে এত দূরে কোথাও যাচ্ছে সে। এর আগে কখনো এত দূরে কোথাও যায়নি তৃপ্তি। কত রকমের পোশাক পরা মানুষ পিছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে তারা। নিদ্র তার ফোন বাম হাতে নিয়ে তৃপ্তির দিকে বাড়িয়ে বলল,
নে তোর বড় আব্বুকে কল কর। তৃপ্তি বাহির থেকে চোখ ফিরিয়ে নিদ্রর হাত থেকে ফোন নিয়ে নিল। এরপর লক খুলে ফরহাদকে কল করলো তৃপ্তি। কাল করছি, এবার কি করব? কথা বল। তৃপ্তি ফোন কানে ধরলো, রিং হচ্ছে কিন্তু কেউ কল রিসিভ করছে না। কিছুক্ষণ রিং হওয়ার পর কলটা কেটে গেল। ধরছে না তো কেউ। আবার কল কর। তৃপ্তি আবারও কল করে কানে ধরলো। এবার রিং হতে কল রিসিভ করলো ফরহাদ আহমেদ। কিরে রওনা দিয়েছিস? আমি অফিসের জন্য রেডি হচ্ছিলাম, তাই কল রিসিভ করতে পারিনি। বড় আব্বু, আমি তৃপ্তি। ও মামনি, কেমন আছো তুমি? এই তো ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমার নিদ্র ভাইয়া কই? গাড়ি ড্রাইভ করছে। ও তার মানে তোমরা রওনা দিয়ে দিয়েছো? বাড়ি থেকে তো বেরোলাম 4:56 বাজে। এত ভোরে রওনা দিয়েছো তোমরা? তাহলে তো এতক্ষণে অর্ধেক পথে চলে এসেছো। আমি জানি না তো এখন আমরা কোথায়। আচ্ছা মামনি, তুমি নিদ্রকে ফোনটা দাও। তৃপ্তি কান থেকে ফোন সরিয়ে নিদ্রর দিকে বাড়িয়ে দিল। ভাইয়া, বড় আব্বু তোমার সাথে কথা বলবে। নিদ্র গাড়ি স্লো করে বাম হাত দিয়ে তৃপ্তির কাছ থেকে ফোন নিল। হ্যাঁ বাবা বলো। কোথায় আছিস এখন? এই তো বিশ্ব রোডে উঠতে আরো 1 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, সাবধানে আয়। কিছু খেয়েছিস এখনো? চাচি আমার বাড়ি থেকে বের হওয়ার আগে খাই দিয়েছিল। সেটা তো 4 থেকে 5 ঘন্টা হয়ে গেছে। গাড়ি কোনো রেস্টুরেন্টে পার্ক করে খেয়ে নি, তারপর ধীরে সুস্থে আয়। এত তাড়া নেই কোনো। ঠিক আছে। নিদ্রর কল কেটে দিয়ে ফোনটা গাড়ির সামনে ছোট একটা বক্সে রেখে দিল। তৃপ্তি নিদ্রর দিকে চোখ বড় বড় করে একবার তাকিয়ে আবারও বাহিরের দিকে তাকিয়ে রইল। নিদ্র এসব কিছু লক্ষ্য করেনি। কিছুক্ষণ ড্রাইভ করে একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি পার্ক করলো নিদ্র। নাম গাড়ি থেকে, এখান থেকে কিছু খেয়ে নেই। তৃপ্তি মুখ ভার করে বলল, না আমি নামবো না। নামবি না মানে? এনা বলে তোর খেতে পেয়েছে? ফোনটা আমার হাতে দিলে কি হতো? ওরে আমার কিউটি রে, এটা আগে বললেই তো হতো। না আমি নামবো না, খাবো না আমি। নিদ্র তৃপ্তিকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। এরপর নিজের বুকের সাথে পরম যত্নে জড়িয়ে ধরে বলল, আগে খেয়ে নেই, তারপর যতক্ষণ খুশি তোর কাছে ফোন রাখবি, আমি কিচ্ছু বলবো না। সত্যিই তো? সত্যি। এবার নাম। এরপর দুজনে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। তৃপ্তি নিদ্রর হাত ধরে রেস্টুরেন্টের ভিতরে আসলো। একটা টেবিলে বসলো দুজন। ভাইয়া, আমার একটু ফ্রেশ হওয়া দরকার ছিল। এমন সময় ওয়েটারও আসলো। কি খাবেন স্যার? আগে একটু হেল্প লাগবে। কি হেল্প স্যার? আপনাদের এখানে ওয়াশরুম কোথায় একটু দেখিয়ে দিতেন যদি। ওই যে ওদিকে। ছেলেদেরটা না, মেয়েদেরটা। ওর পাশেই মেয়েদের ওয়াশরুম। থ্যাঙ্কস। এরপর নিদ্র তৃপ্তির দিকে তাকিয়ে বলল, যা ওখানে গিয়ে ফ্রেশ হয়ে নে। আমার ভয় করছে, তুমিও চলো না। ওকে চল। নিদ্র তৃপ্তিকে এখন একা ছাড়তে চায় না, তাই তৃপ্তির এক কথায় রাজি হয়ে গেল নিদ্র। তৃপ্তি ওয়াশরুমে চলে গেল আর নিদ্র লেডি ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে রইল। দুজনে ফ্রেশ হয়ে রেস্টুরেন্টে খেয়ে বিল দিয়ে গাড়িতে এসে বসলো আবারও। ভাইয়া, এবার ফোনটা দাও। তোর সামনে তো বক্সে ফোন, হাত ভারে ফোনটা নিতে পারিস না? না পারি না, তুমি দাও। নিদ্র আর কথাই বাড়ালো না, বক্স থেকে ফোন বের করে তৃপ্তির হাতে দিল। এরপর আবারও গাড়ি ড্রাইভ করা শুরু করলো। তৃপ্তি ফোন পেয়ে সোজা গেম ওপেন করলো। এরপর আপন মনে গেম খেলতে লাগলো তৃপ্তি। আর নিদ্র আপন মনে গাড়ি ড্রাইভ করছে। হুট করে নিদ্রর ফোনে সালমা কল করে। কে কল করছে তৃপ্তি? আম্মু কল করেছে। তো রিসিভ করে কথা বল। তৃপ্তি কল রিসিভ করে কানে ধরলো। হ্যালো, কত দূর পর্যন্ত পৌঁছাতে পারছো তোমরা বাবা? আম্মু আমি। ওহ তৃপ্তি, কত দূর পর্যন্ত পৌঁছাতে পারছিস মা? আমি তো জানি না আম্মু। আচ্ছা ভাইকে জিজ্ঞাসা করে নি। তৃপ্তি কান থেকে ফোন সরিয়ে নিদ্রকে বলল, আমরা এখন কোথায় আছি? বল বিশ্ব রোডে উঠে পড়েছে, আর 3-4 ঘন্টা লাগবে পৌঁছাতে। হ্যালো আম্মু, আমরা বিশপুর রোডে উঠে পড়েছি, আরও 3 থেকে 4 ঘন্টা লাগবে। আচ্ছা, বাসায় গিয়ে আবার কল করিস। আর কিছু খেয়েছিস এখনো? আম্মু, সবে মাত্র একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে আবার গাড়িতে উঠলাম আমরা। ঠিক আছে, বাসায় গিয়ে কল করিস। এই বলেই সালমা কল কেটে দিল। তৃপ্তি আবারও গেম খেলতে লাগলো। অতঃপর হাতের ছেলে সে জ্যামে পড়লো তারা। এতক্ষণ তৃপ্তি গেম খেলছিল। হঠাৎ নিদ্র গাড়ি দাঁড় করানোর কারণে ফোন থেকে মাথা তুলে চারপাশে তাকালো তৃপ্তি। চারপাশে তাকিয়ে তৃপ্তির মুখ হাঁ হয়ে গেল। এত বড় বড়
বিল্ডিং সে জন্মের পর থেকে এখনো দেখেনি। ভাইয়া আমরা এখন কোথায়? হাতের ঝিল, জ্যাবে আটকে আছে। ও, আমার মনে হচ্ছে আমি বিদেশে চলে এসেছি। নিদ্র তৃপ্তির মাথায় আস্তে একটা থাপ্পড় দিয়ে বলল, ধুর বোকা, আর কত সময় লাগবে? ভালো লাগছে না আর। আরো ঘন্টাখানেক লাগবে। তৃপ্তি আবারও মাথা নিচু করে ফোনে গেম খেলতে লাগলো। গেম খেলতে ভালোই লাগছে না আর তৃপ্তির, তাই ফোনটা গাড়ির সামনে রেখে সিটে হেলান দিয়ে চোখ বুঝে নিল তৃপ্তি। তৃপ্তি, ঘুম আসছে। তৃপ্তি নিদ্রর দিকে তাকিয়ে বলল, নিদ্র এসিটা একটু বাড়িয়ে দিল। সিট বেল্ট বেঁধে দিই? ওকে দাও। নিদ্র তৃপ্তির দিকে একটু ঝুঁকে সিট বেল্ট বেঁধে দিল। শরীর খারাপ লাগছে না তো? এত দূরে জার্নি করলে একটু তো খারাপ লাগবে। আচ্ছা, চোখ বুঝে চুপচাপ ঘুমাতে হলে। তৃপ্তি আর কোনো কথাই বলল না, চুপচাপ ঘুমিয়ে পড়ল। জ্যাম ছুটতেই গাড়ি ছুটল নিদ্র। অতঃপর দুপুর 2টা বাজে নিজ বাড়িতে আসলো নিদ্র। 5তলা বাড়ির গেটের ভিতর দিয়ে গাড়ি ঢুকিয়ে পার্ক করলো। নিদ্রদের বাড়িটা 5তলা, নিচতলার দোতলায় শুধু তারা থাকে। 3, 4, 5তলার ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া। গাড়ির হর্নের শব্দ শুনেই বাড়ির ভেতর থেকে ছুটে বেরিয়ে আসেন আমেনা বেগম। তিনি বেরিয়ে দেখেন নিদ্র তৃপ্তিকে গাড়ি থেকে কোলে তুলে নিচ্ছে। এটা দেখে তিনি আরও তাড়াতাড়ি নিদ্রর কাছে ছুটে যান। কি হয়েছে মেয়েটার নিদ্র? ওকে এভাবে কোলে তুলে নিচ্ছিস কেন? ওহ মম, আস্তে কথা বলো। ও ঘুমিয়ে পড়েছে, কিছু হয়নি ওর। মনে হয় শরীরটা একটু খারাপ লাগছে। ও, আমি তো আবার অন্য কিছু মনে করেছিলাম। আচ্ছা, তুই ওকে বাসার ভিতরে নিয়ে যা। দোতলায় তো রুমের সামনে যে রুমটা আছে ওটা আমি ওর জন্য গুছিয়ে রেখেছি, আর দারোয়ানকে বলে ব্যাগগুলো বাসার ভিতরে নেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে। এই বলে নিদ্র তৃপ্তিকে কোলে তুলে নিল। এরপর বাড়ির ভিতরে এসে সোজা দোতলায় নিয়ে আসলো। তৃপ্তির জন্য যেই রুমটা গুছিয়ে রেখেছিল আমেনা, নিদ্র সেই রুমে গিয়ে তৃপ্তিকে খাটে শুইয়ে দিল। এরপর রুমের এসি ছেড়ে দিল। মুখের ওপর থেকে নিকাব সরিয়ে কপালে একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে আসলো নিদ্র। সন্ধ্যা 6টায় ঘুম ভাঙে তৃপ্তির। চোখ খুলে চারপাশে তাকিয়ে ধরফড়িয়ে উঠে বসলো সে। আনমনেই বলে উঠল, আমি কোথায়? এরপর নিজ শরীরের দিকে চোখ যেতেই আরও অবাক হলো সে। তার জামা কাপড় পাল্টে দিল কে? সে তো বোরখা পরা ছিল। মাথায় মুখে হাত দিয়ে দেখলো হিজাব নিকাব কিছুই নেই। রুমটা বেশ বড়, তাদের বাসার রুমের থেকে এই রুমটা প্রায় দ্বিগুণ বড়। রুমে এসি ছেড়ে দেওয়ার কারণে একটু শীত অনুভব হচ্ছে তৃপ্তির। 2 হাত বুকে গুজেই বলল, রুমটা এমন ঠান্ডা কেন? এই বলে বেড থেকে নেমে রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো তৃপ্তি। রুমের সাথে অ্যাডজাস্ট ওয়াশরুম। রুমের একপাশে সোফা রাখা, বেডটা একেবারে তুলতুলে নরম, একটা ড্রেসিং টেবিল, একটা রেডিমেড আলমারি, আরও অনেক কিছু দিয়ে পরিপূর্ণ রুমটা। রুমের পাশে অনেক সুন্দর একটা ব্যালকনি আছে। ব্যালকনির দরজাগুলো কাচের, যা ভিতরের দিকে টান দিতে খুলে গেল। ব্যালকনিতে গিয়ে দূরে তাকালো তৃপ্তি। যত দূর দেখা যাচ্ছে শুধু বড় বড় বাড়ি আর গাড়ির ফোফা শব্দ। হঠাৎ তার মনে হলো সে তো নিদ্রর সাথে গাড়িতে ছিল, সেখানে এলো কী করে? আর নিদ্রই বা কোথায়? কেউ তাকে কিডন্যাপ করলো না তো? কিডন্যাপের কথা মনে হতে তৃপ্তির মন আটকে উঠল। কান্না করে দিল সে। ছোট থেকে সে শুনে আসছে কিডন্যাপার অনেক ভয়ানক হয়। তৃপ্তি দৌড়ে দরজার কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু পারল না। তৃপ্তির বাড়ির দরজাগুলো ছিটকারি মারা আর সহজে খোলা যায়, কিন্তু এখানকার দরজা লক সিস্টেম, যা কায়দা করে খুলতে হয়। অনেক চেষ্টার পরও দরজা খুলতে পারল না সে। ব্যর্থ হয়েও মাও করে কাঁদতে লাগলো। দরজার পাশে ফ্লোরে বসে পড়ল তৃপ্তি। এই রুমগুলো এমন যে রুমের ভিতরে কি হচ্ছে তা বাহির থেকে কেউ বুঝতে পারবে না। তার তৃপ্তির কান্নার আওয়াজ বাহিরে পর্যন্ত যাচ্ছে না, রুমের ভিতরে থেকেই গেল। তৃপ্তিকে রুমে শুইয়ে দিয়ে বেরিয়ে আসার পর নিদ্র নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে এরপর ফোন চার্জে লাগিয়ে বেডের ওপর গিয়ে বসে পড়ে। অতঃপর আমেনা এসে দাঁড়ায় নিদ্রর রুমে। আসতে কোনো সমস্যা হয়নি তো বাবা? নো মম। আচ্ছা মম, তুমি একটা কাজ করো, তৃপ্তির ড্রেসগুলো পাল্টে দাও। এগুলো নিয়ে ঘুমোতে আনইজি ফিল হবে। কিন্তু মম, তুমিও মেয়ে, তৃপ্তিও মেয়ে, তাহলে সমস্যা কোথায়? বেশি কথা বলছিস। আচ্ছা, পাল্টে দেব, কিন্তু দুপুর তো পেরিয়ে যাচ্ছে, খাবি না? আর ও খাবে না? ও এখন ঘুমোচ্ছে, ঘুমোতে দাও, পরে খাইয়ে দিও। আর আমি এখন কিছু খাবো না, একটু রেস্ট নেব। তুমি কি ওর পরনের ড্রেসগুলো চেঞ্জ করে দাও আর একটু ঠিক করে শুয়ে দিও। আমি কিভাবে শুয়ে দিয়ে এলাম জানি না। এই
বলে নিদ্র রুমের এসি ছেড়ে দিয়ে বেডে শুয়ে পড়ল। আমিনা নিদ্রর রুম থেকে বেরিয়ে তৃপ্তির রুমে আসলো। তিনি এসে দেখেন নিদ্র তৃপ্তিকে এলোপাথারি শুইয়ে দিয়ে গেছে। আমিনা তৃপ্তির পাশে গিয়ে দাঁড়ায়। এই ছেলেটাও না মেয়েটার পায়ের জুতোগুলো খুলে দেয়নি, মন চাচ্ছে এখন গিয়ে কানের নিচে দুটো দেই। এই বলে আমিনা তৃপ্তির পায়ের জুতো খুলে দিল। এরপর তৃপ্তির ব্যাগগুলোর মধ্যে থেকে নীল রঙের একটা 3 পিস জামা বের করে আগের ড্রেসগুলো খুলে নতুন ড্রেস পরিয়ে দিল। তৃপ্তিকে ঠিক করে শুইয়ে দিয়ে তার ব্যাগগুলো থেকে সব জামা কাপড় বের করে কাবাটে রাখলো। মানে ইত্যাদি যত কাজ আছে সব সেরে তৃপ্তির রুম থেকে বেরিয়ে আসলো আমিনা।